আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A55 5G এবং স্মার্টফোনটা অ্যারাউন্ড লঞ্চ হয়েছিল ৯ থেকে ১০ মাস আগে। তবে এই ১০ মাস পরে এসে কিন্তু স্মার্টফোনটার প্রাইস অনেকটা কমে এসেছে। এখন আর ৪৫,০০০ টাকা নেই। এখন আপনি পেয়ে যাচ্ছেন ৩৬,০০০ টাকার আশেপাশে এটা যে বেস ভেরিয়েন্ট ৮GB ১28GB। হ্যাঁ, শুধুমাত্র এই বেস ডিলটা আপনারা পেয়ে যাচ্ছেন রাকিব ইলেকট্রনিক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ সহ যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে। চেক করতে একদমই ভুলবেন না। সো আজকের ভিডিওতে আমরা জানাবো এই ১০ মাস পরে এসে স্মার্টফোনটা কেমন চলছে, কি কি এক্সপেরিয়েন্স আমি পেয়েছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস বিগিন দ্য শো। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, স্মার্টফোনটা বর্তমানে আমরা আপডেট দিয়ে রেখেছি এবং এই মুহূর্তে স্মার্টফোনটার মধ্যে One UI 6.1 রয়েছে, সাথে রয়েছে Android 14। ডিজাইনের কথা বলতে গেলে এই ডিজাইনটা কিন্তু বেশ প্রিমিয়াম। হ্যাঁ, দেখতে যেমন প্রিমিয়াম, পাশাপাশি হাতে যখন রাখবেন তখন একটা প্রিমিয়াম ফিল কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাবেন, কারণ এটার ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। দ্যাটস মিন কোনো স্ক্র্যাচ পড়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। পাশাপাশি এটার যে সাইড ফ্রেম সেটাও কিন্তু মেটাল, এখানেও দেখতে যেমন আধুনিক, পাশাপাশি ওজনটা একটু বেশি হবে, কারণ এটা 213 গ্রাম এবং থিকনেসটা একটু বেশি, 8.2 মিলিমিটার মতো পেয়েছি। 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট ছাড়া প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এন্ড বাটন কিন্তু স্মার্টফোনের মধ্যে রয়েছে এবং এখানে আপনি হাইব্রিড সিম পাবেন। দ্যাটস মিন একটি সিম একটি মেমোরি কার্ড অথবা দুটি সিম ব্যবহার করতে পারবেন। ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে, যার সাউন্ড কোয়ালিটি নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলাম। আই হোপ এই দামে যে বাজারে ফোনগুলো রয়েছে সেগুলোর তুলনায় এই স্মার্টফোনটার ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম এবং বেশ কিছুটা এগিয়ে রাখবো আমি। ভিডিও শুরুতেই কিন্তু আমি আপডেট নিয়ে বলেছিলাম। হ্যাঁ, স্মার্টফোনটা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 14 এ রয়েছে, তবে স্মার্টফোনটার মধ্যে কিন্তু আপনি 4 বছরের মেজর আপডেট পাবেন এবং 5 বছর পর্যন্ত ওএস আপডেট পাবেন। দ্যাটস মিন যেহেতু অ্যান্ড্রয়েড 14 এ রয়েছে, স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত কিন্তু খুব ইজিলি আপনি আপডেট পেয়ে যাচ্ছেন। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটার মধ্যে LPDDR5 এর র্যাম পাচ্ছি আর রম টাইপ হচ্ছে UFS 3.1। তবে স্টোরেজ টেস্টের রেজাল্ট কিন্তু তা বলছে না, এটা রেজাল্ট আরেকটু বেটার আসতো। এমনিতে র্যাম ম্যানেজমেন্ট জনিত কোনো ইস্যু পাইনি, খুব ইজিলি 8 থেকে 10টা অ্যাপ কিন্তু ব্যবহার করতে পারছিলাম। এই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট ধরে রাখতে পারছিল। অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম, অ্যাপগুলো যখন ওপেন করছিলাম, পাশাপাশি অ্যাপগুলো নিয়ে মাল্টিটাস্কিং করছিলাম, সেই অবস্থাতেও স্মুথ একটা রেজাল্ট ধরে রাখতে পারছিল। কোনো অ্যাপ কিন্তু রিলোড নিতে দেখিনি, খুব ইজিলি প্রত্যেকটা অ্যাপে কিন্তু সুইচিং হয়ে ওপেন হচ্ছিল। স্যামসাং গ্যালাক্সি A55 স্মার্টফোনটার মধ্যে অফার করা হয়েছে Exynos 1480, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। এখন এই চিপসেটের সাথে আমরা স্ন্যাপড্রাগনের কম্পেয়ার করতে পারি স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর সাথে, তবুও স্ন্যাপড্রাগন 7 Gen 3 কিন্তু Exynos 1480 থেকে কিছুটা বেটার। স্মার্টফোনের মধ্যে আমরা সিপিইউ থ্রটলিং টেস্টটা করেছি। প্রথমেই দেখতে পাচ্ছিলাম রেজাল্ট কিন্তু এতটা আশানুরূপ ছিল না, বেশ ভালোই থ্রটল ডাউন ছিল। অন্তত বেঞ্চমার্কের স্কোর আর গিগ বেঞ্চের স্কোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপডেট দেওয়ার পরে যে স্কোরগুলো এসেছে সেগুলোর রেজাল্ট আসলে আশানুরূপ আসেনি। রিয়েল লাইফ টেস্টের ক্ষেত্রে মোটামুটি সব ধরনের কাজবাজগুলো স্মার্টফোনটা ইজিলি হ্যান্ডেল করতে পারছিল এবং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন, হালকা পাতলা কাজবাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আবার তেমন একটা প্রবলেম হবে না। এগুলো কিন্তু খুব ইজিলি স্মার্টফোনটা হ্যান্ডেল করতে পারবে এবং এই সকল কাজবাজগুলো করার ক্ষেত্রে সেই সময় আবার হালকা পাতলা একটু হিট কিন্তু জেনারেট করতে দেখেছি, মানে কিছুটা ফিলিংস হচ্ছিল আর কি। স্মার্টফোনটার ব্যাক প্যানেলে যেহেতু গ্লাস ব্যবহার করা হয়েছে আর সাইড ফ্রেমে মেটাল ব্যবহার করা হয়েছে, সো এটার যে হিট জেনারেটের বিষয়টা, হ্যাঁ, হিটিংটা কিছুটা আপনি বুঝতেই পারবেন খুব ইজিলি এই দুইটা বিষয়ের কারণে। এখন এখানে যদি পলিকার্বনেট ফাইবার বডির কোনো প্লাস্টিক বিল্ডের বডি ব্যবহার করা হতো তাহলে হয়তো বিষয়টা কিছুটা কম ফিল করতে পারতেন, বাট স্মার্টফোনটা স্টিল নাও অতিরিক্ত হিটিং হিসেবে কিন্তু দেখতে পাইনি। আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখেছি 40 থেকে 41 ডিগ্রির আশেপাশে। গেমিং এর দিক থেকে আমরা পাবজিটা একটু মেন প্রায়োরিটিতে রেখেছি। এই স্মার্টফোনটার মধ্যে আমরা 60 FPS পর্যন্ত সাপোর্ট পাচ্ছি এবং স্মুথে এক্সট্রিম পর্যন্তই সাপোর্ট করে। 60 FPS এর রেজাল্ট নরমাল অবস্থায় বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল, তেমন একটা ল্যাগ হিকআপ কিন্তু দেখতে পাইনি। তবে সমস্যাটা বাজে যখন একটু বেশি হিট জেনারেট করে, মানে 40-41 ডিগ্রি চলে আসে, সেই অবস্থায় আবার কিছুটা ফ্রেম ড্রপ বেড়ে যায়, কিছুটা ল্যাগি ল্যাগি মনে হয়। এই বিষয়গুলো কিন্তু দেখাটা কিছুটা স্বাভাবিক ব্যাপার। এমনিতে জাইরোস্কোপ নিয়ে কোনো ডিলে ভাব পাইনি, এমনিতে স্মুথ একটা পারফরমেন্স দিচ্ছিল। তবে যারা গেমিং কুলার গুলো ব্যবহার করেন তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আশা করছি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে পাবজিটা মোটামুটি ভালোই প্লে করছিলাম, সব ধরনের এনভায়রনমেন্টে বা সব ধরনের ম্যাপগুলোতে বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল। স্মার্টফোনের মধ্যে ই ফুটবল, কল অফ ডিউটি, আশফাল 9 এই ধরনের গেমগুলো কিন্তু খুব ইজিলি স্মার্টফোনের মধ্যে খেলতে পারবেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং সিম নেটওয়ার্কের ক্ষেত্রেও কোনো ধরনের কোনো ইস্যু আপনারা পাবেন না। কল কোয়ালিটি থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং সবকিছুই বেশ ভালোই একটা সাপোর্ট দিতে পারবে। সবকিছু মোটামুটি ভালোই পেয়েছি এবং এক্সপিরিয়েন্স ভালোই ছিল। ডিসপ্লের দিক থেকে স্মার্টফোনটার মধ্যে 6.6 ইঞ্চি 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে অফার করা হয়েছে এবং 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে।
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা পাচ্ছি সেটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটা এখন পর্যন্ত আনলক হচ্ছিল। কালার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, বেশ ভালো ভিভিডনেস, কালার কন্ট্রাস্ট, ব্ল্যাক লেভেল সবকিছুই বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। সো যারা কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্সই দিতে পারবে এই স্মার্টফোনটা। এখন এই ডিসপ্লেটার দিকে তাকালে আমার মূলত দুইটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে স্মার্টফোনটার যে ব্রাইটনেস সেটা 1000 নিটস হয়েছে। এখন 1000 নিটস মোটামুটি ঠিকঠাক আছে আউটডোরে, বাট আমার মনে হয় যে বাজারে যে অন্যান্য ব্র্যান্ডগুলো এই প্রাইস পয়েন্টে অলমোস্ট 3000-2500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, সো সেখানে হয়তো এই ব্রাইটনেসটা কিছুটা পিছিয়ে পড়তে পারে। পাশাপাশি স্মার্টফোনটা এমনিতে মোটামুটি যে কোনো কন্ডিশনে খুব ইজিলি ব্যবহার করা যায়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা চারদিকে চিন এবং বেজেল এরিয়া। হ্যাঁ, স্মার্টফোনটা যথেষ্ট ফ্ল্যাট, দেখতে ভালোই লাগে, বাট চারদিকে চিন এবং বেজেল এরিয়া এটা যদি আরো মিনিমাল করা হতো বা থাকতো তাহলে কিন্তু এটার এক্সপিরিয়েন্স দেখতে আরো বেশি সুন্দর লাগতো এবং গর্জিয়াস লাগতো। এমনিতে পূর্বে বলেছি কন্টেন্ট দেখার ক্ষেত্রে বেশ ভালোই ভিজুয়ালাইজেশন কিন্তু স্মার্টফোনটা থেকে পেয়েছি। ক্যামেরার দিক থেকে ট্রিপল ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল উইথ ওআইএস, সেন্সর হিসেবে রয়েছে সনি আইএমএক্স 906 সেন্সরটা এবং অ্যাপারচার f1.8। 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি, অ্যাপারচার f2.2, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, যাতে সনি আইএমএক্স 616 সেন্সরটা ব্যবহার করা রয়েছে। ক্যামেরা আউটপুটের ক্ষেত্রে এই ক্যামেরা কিন্তু বেশ ভালোভাবেই রেজাল্ট ধরে রাখতে পেরেছে। আউটডোরে পর্যাপ্ত ব্রাইটনেস, পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স সবকিছুই বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। কালারের দিক থেকে অতিরিক্ত স্যাচুরেটেড বা পাঞ্চিনেস প্রডিউস করছিল না, বেশ ন্যাচারাল একটা টোন ধরে রাখার ট্রাই করেছে। হ্যাঁ, এইচডিআরটা ঠিকঠাক ব্যালেন্স করতে পারছিল, এইচ ডিটেকশন আরেকটু বেটার হতে পারতো, এমনিতে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছিল। তবে এটা যে আলট্রা ওয়াইড লেন্স সেটা আবার এতটাও আশানুরূপ রেজাল্ট দেয়নি, তবে কালারটা আরেকটু বুস্ট করলে এখানে দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে শার্পনেস মোটামুটি ঠিকঠাক। এছাড়া স্মার্টফোনটা দিয়ে সব কন্ডিশনে ইনডোর আউটডোরে ছবি তুলেছি, ছবিগুলো অলরেডি দেখতে পাচ্ছেন। সব জায়গায় একটা ফেসের যে কালারটা সেটা ন্যাচারাল মনে হয়েছে। এমনিতে আপনারা যারা এই ধরনের পিকচার পছন্দ করেন তাদের কাছে বিষয়টা বেশ ভালো লাগবে। আর ফ্রন্ট ক্যামেরা থেকে ভালো রেজাল্ট পেয়েছি, আউটডোর ইনডোরে প্রত্যেক জায়গাতেই বেশ ভালো শার্পনেস, ডিটেল দুটোই ভালোভাবে ধরে রাখতে পেরেছে। এইচ ডিটেকশন এটাও ভালোভাবে ধরে রাখতে পারছিল। ছবিগুলোর মধ্যে একটা সফট ভাব কিন্তু দেখতে পেয়েছি। যারা একটু সোশ্যাল মিডিয়া টাইপ পিকচার পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই সেলফি ক্যামেরাটা কিন্তু বেশ ভালোভাবেই রেজাল্ট করতে পারবে। এছাড়াও এটা যে রিয়ার ক্যামেরা সেটা ভিডিও কোয়ালিটিতে আপনি 4K 30 fps পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। ওআইএস থাকার ফলে বেশ ভালো একটা স্টেবল রেজাল্ট কিন্তু স্মার্টফোনটার ভিডিও ক্যামেরা থেকেই পেয়ে যাচ্ছেন। এখন যারা স্যামসাং লাভার আছেন তাদের কাছে ডেফিনেটলি আই হোপ স্মার্টফোনটা ভালো লাগবে। হ্যাঁ, এভারেজ একটা ক্যামেরা পাচ্ছি, মোটামুটি ভালো ডিসপ্লেও আছে, আর ডিজাইনটা কিন্তু বেশ প্রিমিয়াম এবং এই বিষয়টা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে শুধুমাত্র চার্জারটা যদি দেওয়া হতো না তাহলে সত্যি বেটার হতো। এখন এই চার্জার কিনতে গেলে মোটামুটি আপনার 17 থেকে 1800 টাকা খরচ করতে হচ্ছে, সো প্রাইসটা কিন্তু কিছুটা বেড়ে যাচ্ছে। সো কম্পিটিশনের মার্কেটে এটা একটা ড্রব্যাক পয়েন্ট। এমনিতে ওভারঅল স্মার্টফোনটা সব দিক থেকে মোটামুটি ভালো ছিল। যারা স্যামসাং লাভার আছেন তাদেরকে স্মার্টফোনটা একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারবে। আর এটার ইউআই এক্সপিরিয়েন্স সেটা অমাইক জোস, এটা আমি সবসময় বলে থাকি। এই দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি এই বাজেটে অন্যান্য অপশন দেখতে চান তাহলে বিভিন্ন অপশন আছে, বাট যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য এটা একটা বেটার অপশন। আসসালামু আলাইকুম।